হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে 10 মিনিট স্কুলের লেকচার সিরিজে স্বাগতম। আমরা এখন দ্বিতীয় পত্রের যে চ্যাপ্টারটা নিয়ে সবাই কম বেশি একটু হলেও ভয় পায়, ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা নিয়ে সবার মধ্যে অল্প না হোক, খুব কম বেশি হলে বেশ ভালো পরিমাণে ভীতি কাজ করে। যার কারণে হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক যত্ন নিয়ে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি। যে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, দ্য মোস্ট ড্রেডেড, সবাই চ্যাপ্টারটা নিয়ে অনেক বেশি ভয় পায়। তো জৈব যৌগের আজকে হচ্ছে আমাদের একদম প্রথম ইনাগুরেশন বা একদম উদ্বোধনী লেকচার। এই লেকচারে আমি খুব কঠিন বিষয়ে যাব না, আমি একদম সিম্পল কিছু বেসিক বিষয়ে আসবো এবং কিছু বেসিক ক্লিয়ার করে রাখবো, যাতে হচ্ছে আপনাদের জন্য পরবর্তী কনসেপ্টগুলো ক্লিয়ার করা অনেক অনেক ইজিয়ার হয়। তো আজকের লেকচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের, যে আপনারা অর্গানিক কেমিস্ট্রি যাদের ফাউন্ডেশন এটা দুর্বল, এটা দেখে নিতে পারেন। এবং এই লেকচারে আমি মোটামুটি নামকরণ নিয়ে অল্প আলোচনা করব, যেহেতু নামকরণ পড়ানো একটা বিশাল একটা বিষয়। তবে একটা লেকচারের মধ্যে আমি নামকরণ অল্প আলোচনা করব, সমন্বয়করণ নিয়ে মেলে আলোচনা করব, এবং জৈব যৌগের আসলে বেসিকটা কি, মানে কিছু বেসিক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেরি না করে আমরা চলে যাই আমাদের লেকচারের মূল অংশে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে জৈব যৌগ কি। এটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল আগে। আমরা যখন 1700 শতকের দিকে বা 1800 শতকের দিকে জৈব যৌগের সংজ্ঞায়ন বা জৈব যৌগ কাকে বলে, এটা নিয়ে একটা আইডিয়াটা ছিল একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা আইডিয়া। কেন ডিফারেন্ট আইডিয়া ছিল ওইটা আপনাদের চিন্তা করলে মনে হয় যাদের বিজ্ঞান এতটা আগাই গেছে। তো আগাই গেছে বলতে কেমন কি, আগে মানুষজন মনে করতো যে আমাদের কোনো হিউম্যান বিইং বা কোনো লিভিং এন্টিটি থেকে যদি আমার আসে কোনো বস্তু, সেটাই হচ্ছে জৈব যৌগ। মানে আমার কোনো লিভিং ফর্ম দরকার বা কোনো লিভিং অর্গানিক ফর্ম থেকে আমার জৈব যৌগ আসবে, রাইট? তো ওইটাকে বলা হতো ভাইটাল ফোর্স তত্ত্ব। তো ওইটাকে বলা হতো যে আগেকার দিনে হচ্ছে জৈব যৌগের সংজ্ঞা। তো কিন্তু এখানে এটা বেসিক প্রবলেম আছে। বেসিক প্রবলেমটা কোন জায়গায়? বেসিক প্রবলেমটা হচ্ছে ওইখানে একজন মানে যে বিজ্ঞানী এই তত্ত্বটা দিয়েছিলেন যে আমার লিভিং সিস্টেম বা কোনো জৈব সিস্টেম থেকে বা কোনো জীবিত কিছু থেকে আমার অবশ্যই কি বলবো জৈব যৌগ আসতে হবে। তার ঘাটতারা স্টুডেন্ট খুব সুন্দরভাবে প্রমাণ করছিল যে ভাইটাল ফোর্স তত্ত্ব যেটা আছে, যে আমার ভাইটাল ফোর্স দরকার। আমাদের জীবিত বা আমাদের লিভিং সিস্টেমের মধ্যে এমন কিছু একটা আছে যেটা হচ্ছে আমার এই ভাইটাল ফোর্সটা প্রোভাইড করে, যার কারণে হচ্ছে আমরা মানে যে কারণে জৈব যৌগ তৈরি হয়, ভাইটাল ফোর্স প্রোভাইড করে। কিন্তু ফ্রেডরিক ওলার একটা খুব যুগান্তকারী কাজ করছে। যুগান্তকারী কাজটা কি? সেটা হচ্ছে তিনি NH4CnO বা অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়েছেন। তাপ দেওয়ার পরে দেখা গেল এটা একটু রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া হলো, যে একটু রিঅ্যারেঞ্জ হলো। আর রিঅ্যারেঞ্জ হয়ে আমরা দেখলাম এখানে H2NCO আর NH2 তৈরি হয়ে গেল। হাই, এটা তো হ্যান যৌগ না, এটা তো ইউরিয়া ভাইয়া। তো ইউরিয়া হচ্ছে পৃথিবীর অনেক অনেক আদিকাল থেকে জেনে আসা একটা জৈব যৌগ, এবং এটা সারাভাবে জানে যে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত জৈব যৌগ, রাইট? তো এখন এটা একটা জৈব যৌগ, এবং আমরা জানি এটা হলো একটা কি, এটা হলো আমার একটা অজৈব যৌগ। তাহলে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেল না, যে একটা জৈব যৌগ আর একটা অজৈব যৌগ, মানে একটা অজৈব যৌগ থেকে আমরা জৈব যৌগ তৈরি করতে পারি। তো আমার যে ভাইটাল ফোর্স তত্ত্বটা ছিল সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেল, রাইট? তার মানে আমার কিন্তু কোনো জৈব যৌগ তৈরি করার জন্য কোনো আলাদা করে বা বাইরের থেকে কোনো প্রকার ভাইটাল ফোর্স প্রয়োজন হয় না। অর্থাৎ আমার কোনো অজৈব যৌগ থেকেও চাইলে আমি এটা জৈব যৌগ তৈরি করতে পারি। তার সুন্দর উদাহরণ হলো আমার ইউরিয়া, রাইট? সো এই জন্য আমার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে সংজ্ঞা কি? ভাইটাল ফোর্স তত্ত্ব সংজ্ঞাটা ঠিক না। তো আমরা মোটামুটি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমি মোটামুটি জৈব যৌগ বলবো। কিন্তু এখানের মধ্যে দুটো এক্সেপশন থাকবে, যেটা হচ্ছে মাইনাস করব কাদেরকে? মাইনাস করব যুক্ত যৌগ। হাইড্রোজেন না থাকতে হবে এমন কোনো কথা নাই, বাট কার্বন হাইড্রোজেন যুক্ত যৌগ, মেইনলি কার্বন হচ্ছে আমার জৈব যৌগের মূল বেসিকটা। এখানের মধ্যে আমরা কার্বনেট এবং সায়ানেট এদেরকে বাদ দিব। সো এদের মধ্যে আমরা এই কার্বনেট বা সায়ানেট গুলো যৌগকে বাদ দিব, এবং এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমরা এদেরকে জৈব যৌগের মধ্যে অন্তর্ভুক্ত করব না। এটা একটু গুছিয়ে লেখার চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য নোট ডাউন করাটা ইজিয়ার হবে। সো এখন যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা
দেখতেছি, রাইট, যে আমাদের এই কার্বনেটকে আমি বাদ দিব আর এই মূলক দুটাকে বাদ দিব। তো এই মূলক দুটা বাদে আমাদের মোটামুটি সকল কার্বন বা হাইড্রোজেন যুক্ত যৌগকে আমরা জৈব যৌগ বলি। তো এটা হচ্ছে আমার জৈব যৌগের একদম ফান্ডামেন্টাল একটা বেসিক, এবং এটা আপনাদের প্রায় সময় কাজে লাগবে বিধায় আমি এটা এতটা জোর দিয়ে পড়ানোর চেষ্টা করছি। প্রায় সময় আপনাদেরকে বলা হয়ে থাকে যে জৈব যৌগের সংজ্ঞাটা কি, এই নিচের যৌগটা জৈব যৌগ কি, হ্যাঁ কি না। সো এই বিষয়টা ক্লিয়ার থাকে না অনেকে, তার জন্য আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সো এখন দেরি না করে আমরা হচ্ছে জৈব যৌগের বেসিক শ্রেণী বিভাগে চলে যাই। বেসিক শ্রেণী বিভাগটা কি, এই ফ্লো চার্টটা যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে আমরা জৈব যৌগকে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের মধ্যে ভাগ করে নিছি। এখন এখানের মধ্যে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক কি, এটা আমরা অ্যারোমেটিসিটি নিয়ে আলোচনা করব। অ্যারোমেটিক হচ্ছে খুব সিম্পল ভাবে যারা হচ্ছে হাকেল রুল ফলো করে। তো হাকেল রুল মানে এবং যার মধ্যে রেজোনেন্সও আছে, রাইট। সো এদেরকে আমরা হচ্ছে অ্যারোমেটিক যৌগ বলবো, রাইট। তো আবার অ্যালিফেটিক যৌগ হচ্ছে যারা ওটা হাকেল রুল মানে না বা রেজোনেন্স নাই, তাদের মধ্যে আবার দুটো বিষয় আছে, মুক্ত শিকল যৌগ আছে আবার বদ্ধ শিকল যৌগ আছে, রাইট। আবার মুক্ত শিকল যৌগ আছে, বদ্ধ শিকল যৌগ আছে, আবার বদ্ধ শিকলের মধ্যে সুষম চাকরিক। তো সুষম চাকরিক মানে কি, হোমোজেনাস, তার মানে চক্রের প্রত্যেকটা উপাদানই মেইন, চক্রের মূল উপাদানটা সবসময় একই। এখানে তিনটাই কি, তিনটাই কিন্তু একই উপাদান কার্বন, রাইট। কিন্তু এখানে বিষম চাকরিক মানে চক্রের যে উপাদান দিয়ে গঠিত, এখানে কার্বন অক্সিজেন আর কার্বন দিয়ে গঠিত, এটা কিন্তু ডিফারেন্ট, রাইট। এটার কারণে এটা বিষম চাকরিক হয়ে গেল, রাইট। তো আবার বদ্ধ শিকল মানে শিকলটা বদ্ধ, একটা জায়গায় বন্ধ হয়ে গেছে বিধায় এই যৌগকে বলা হয় বদ্ধ শিকল যৌগ। আর মুক্ত শিকল যৌগের মধ্যে সরল হতে পারে, শাখা শিকল হতে পারে। সরলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা বিউটেন দেখতে পাই বা বিউটেন ওয়ানিন দেখতে পাই, তার মধ্যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে কেবল সিঙ্গেল বন্ড থাকে, যদি আমার কখনো কোনো দ্বিবন্ধন থাকে বা কোনো ত্রিবন্ধন থাকে তাকে আমরা অসম্পৃক্ত বলবো। অসম্পৃক্ত বলে তার মধ্যে সংযোজন করার এখনো পটেনশিয়াল আছে, মানে এখানে কিন্তু অসম্পৃক্ত মানে তার সাথে কোনো কিছু সংযোজন হতে পারে, কিন্তু সম্পৃক্ত হয়ে গেলে এখানে সহজে সংযোজন হবে না, যদি আমি অত্যন্ত তাপ সংযোজন হবেই না, বিক্রিয়াই করে না নর্মালি, তাদেরকে তাপ দিলে তারা প্রতিস্থাপন করে, মানে নর্মালি তারা সম্পৃক্ত হয়ে গেছে, কারণ আমরা বিক্রিয়া করতেই চাই না। আর অসম্পৃক্ত ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে তাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকার কারণে তাদের যেটা ঘটে সেটা হচ্ছে হাইড্রোজেন যুক্ত হতে পারে বা সংযোজন বিক্রিয়া হতে পারে, সরল শিকল হতে পারে, শাখা শিকল হতে পারে। এটা ছিল আমার অ্যালিফেটিক পার্ট। অ্যারোমেটিক কিভাবে, একইভাবে সুষম চাকরিক হতে পারে, বিষম চাকরিক হতে পারে। সুষম মানে হচ্ছে প্রত্যেকটা উপাদান একই জিনিস দিয়ে তৈরি, আর বিষম মানে হচ্ছে প্রত্যেকটা উপাদান হচ্ছে ভিন্ন মূলক দিয়ে তৈরি। তো এটাই ছিল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সুষম চাকরিক এবং বিষম চাকরিক ব্যাপারটা বুঝতে পারা। এই টোটাল পিকচারটা হলো আমার জৈব যৌগের শ্রেণী বিভাগ, এবং এই টোটাল বিগ পিকচারটা আপনাদের লাগবে জৈব যৌগ কি, কেন, কি জন্য পড়তেছি, কিভাবে পড়তেছি, পুরো একটা বিগ পিকচার বা পুরো ব্যাপারটা বড় খোলাসাভাবে ধারণা পাওয়ার জন্য এই চিত্রটা আপনাদের বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বেসিক্যালি যে কাজটা করবো সেটা হচ্ছে খুবই সিম্পল। আমাদের জৈব যৌগে বিক্রিয়া যা বিক্রিয়া, কয় ধরনের বিক্রিয়া হয়, কিভাবে বিক্রিয়া হয়, প্রত্যেকটাই নিচে দেখবো। কিন্তু তার আগে দেখতে হবে যে কার্বোক্যাটায়ন কাকে বলে, কার্বো অ্যানায়ন কাকে বলে এবং ফ্রি রেডিক্যাল কাকে বলে। ইন্টারমিডিয়েট আমরা সবাই মোটামুটি পড়ছি, তাও একটু হালকা রিভিউ করার ট্রাই করছি। তো আমরা তার আগে একটু বুঝবো যে সুষম বিভাজন ও অসম বিভাজন কাকে বলে, বা হোমোলাইটিক বা হেটারোলাইটিক ফিশন কাকে বলে। তো বন্ধন বিভাজন হচ্ছে আমার দুভাবে ঘটতে পারে। আমি যদি এখানে বন্ধনটা ভাঙি, যদি দুইজনই সমানভাবে ভেঙে ফেলে, মানে তার ফলে হচ্ছে যেটা ঘটে সেটা হচ্ছে এটা কিন্তু সুষমভাবে বিভাজন হচ্ছে, রাইট। সুষমভাবে বিভাজন হলে কি হবে, সুষমভাবে এখানে হচ্ছে আমার এইখানে এবং বিভাজনটা হচ্ছে সুষম বিভাজনের ফলে কি হচ্ছে, এখানে আমার সুষমভাবে আমার বিভাজিত হচ্ছে, রাইট, একদম পারফেক্টলি সুষমভাবে বিভাজিত হচ্ছে। সো এদেরকে যখন সুষমভাবে বিভাজিত হয় তাদের মধ্যে নেট চার্জ সৃষ্টি হয় না, কিন্তু খুবই একটা সক্রিয় আনস্টেবল একটা জিনিস তৈরি হয়, মানে একদম সক্রিয় অস্থিতিশীল একটা বিষয় বস্তু তৈরি হয়। এদের প্রত্যেককে আমরা বলবো, এদের প্রত্যেককে একটা নাম দিব, এটাকে বলা হয় আমার ফ্রি রেডিক্যাল। এরপর আমরা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কার্বো অ্যানায়ন এবং কার্বো ক্যাটায়ন নিয়ে কাজ করবো। তো যদি আমাদের মধ্যে তাদের সুষমভাবে না ভাঙে তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে অসমভাবে ভাঙবে। তার মানে কেউ হইতেছে ইলেকট্রনের ঘাটতি হবে আর কারো হইতেছে ইলেকট্রনের বাড়তি হবে, রাইট। মানে যদি সমানভাবে না ভাঙে, তখন যদি ইলেকট্রনের ঘাটতি থাকে এটাকে আমরা বলবো কার্বো ক্যাটায়ন, আর তা যদি ইলেকট্রনের বাড়তি থাকে তাহলে আমরা কি বলবো, একদম সিম্পল ভাষায় তাকে আমরা বলবো কার্বো অ্যানায়ন। তাহলে আমাদের যেটা নিয়ে চিন্তা করার কথা ছিল আমাদের কিন্তু এক্স্যাক্ট জিনিসটা হয়ে গেছে, যে কার্বো ক্যাটায়ন কার্বো অ্যানায়ন ফ্রি রেডিক্যালের ব্যাপারে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। এটা নেগেটিভ চার্জ বন্ধন না, বোঝানোর জন্য যে কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করব। এখানে একটা বিষয় আছে যেটা খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের এখানের জন্য, এটা হচ্ছে দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে।
গুরুত্বপূর্ণ বিষয়টা কি? গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাদের স্থিতিশীলতার ক্রম এবং বিক্রিয়ার ক্রম। আমরা একটা জিনিস মনে রাখবো, যে জিনিসটা সবসময় লাগবে, সেটা হচ্ছে কোনো কিছু রিঅ্যাক্টিভিটি বা তার সক্রিয়তা হচ্ছে তার স্টেবিলিটির উল্টা। মানে কোনো কিছু যত বেশি সক্রিয় সে তত কম স্থিতিশীল। মানে আমরা বিক্রিয়া কেন করি? বিক্রিয়া করি স্থিতিশীল হওয়ার জন্য, রাইট? তো আমরা যদি স্টেবল হয়ে যায়, সে কি আর বিক্রিয়া করতে চাইবে না? কারণ সে যা চাওয়ার তা তো পেয়ে গেছে। তো সে যদি যা চাওয়ার তা যদি সে পেয়ে যায়, সে তো বিক্রিয়া করতে চাইবে না। তাই কোনো বিক্রিয়া যখন ওই স্টেজে চলে যায়, তখন যেটা ঘটে যেটা হচ্ছে আর বিক্রিয়াই করতে চাইবে না, যার ফলে হচ্ছে সে কি হয়, স্টেবল ফর্মে চলে যায়, যার ফলে হচ্ছে সে স্টেবিলিটি রিচ করে। এই জন্য রিঅ্যাক্টিভিটিটা কমে যায়। আবার যে অনেক বেশি রিঅ্যাক্টিভ থাকে, তার স্টেবিলিটি থাকে না বলে সে অনেক বেশি রিঅ্যাক্টিভ থাকে। এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিধায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আশা করি আপনি এই পার্টটা বুঝতে পেরেছেন। এখানে একটা ক্রম থাকে, ক্রমটা হচ্ছে অনেকে বুঝে না। তো সেটা হচ্ছে আমরা প্রথমে আসবো যে স্থিতিশীলতার ক্রম। তো স্থিতিশীলতার ক্রমটা একটু বোঝার জন্য, এটা আমাদের পরীক্ষায় আসে মাঝে মাঝে। তো দেখেন যে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা, এবং আমরা প্রথমে কার্বোক্যাটায়ন দিয়ে চিন্তা করি, যে তার আগে একটা অ্যাজাম্পশন দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক দ্বারা আমি কি বুঝবো? অ্যালকাইল মূলক দ্বারা আমি বুঝবো CH3 বা C2H5 বা C3H7 বা C4H9 এরকম চলতে থাকে। তো অ্যালকাইল মূলকের কি হয়, ধনাত্মক আবেশ আছে, রাইট? সে ইলেকট্রন মেঘ ঠেলে দিতে পারে। ধনাত্মক আবেশ আছে বিধায় সে ইলেকট্রন মেঘ ঠেলে দিতে পারে। তো আমার যদি কোথাও অ্যালকাইল মূলক উপস্থিত থাকে, ধরেন এখানে যদি আমার 3টা অ্যালকাইল মূলক উপস্থিত থাকে, তার ইলেকট্রন মেঘ ঠেলে দেওয়ার টেন্ডেন্সি থাকে, রাইট? মানে ইলেকট্রন মেঘ সে ঠেলে দিতে পারে। এই জন্য সে ধনাত্মক আবেশ, সে যার সাথে যুক্ত আছে তার সাথে ইলেকট্রন মেঘ ঠেলে দিতে পারে, মানে যে নিউক্লিয়াসে যুক্ত। এখানে ধনাত্মক আবেশটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সে যদি যে কোর নিউক্লিয়াসের সাথে যুক্ত, তার সাথে যদি সে ধনাত্মক, সে যদি ইলেকট্রন মেঘ ঠেলে দিতে পারে, তাকে ধনাত্মক আবেশ বলা হয়। যদি এটা খুব রিলেটিভ টার্ম এবং এটা অনেকভাবে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়ে থাকে, তাই এই জিনিসটা বোঝাটা একটু গুরুত্বপূর্ণ, এবং কিছু কিছু বইয়ের নোটেশন এটা ডিফারেন্ট, অনেক সময় কনফিউজ হয়ে যায়। আপনাদের ধনাত্মক আবেশ বলতে ইলেকট্রন মেঘ ঠেলে দেওয়াকে বোঝাচ্ছি। তো আমরা এখন 3 ডিগ্রি, 2 ডিগ্রি আর 1 ডিগ্রি আর 0 ডিগ্রি চিন্তা করবো। 3 ডিগ্রি বলতে বোঝাচ্ছি যে কার্বনটা আছে, তার সাথে যদি আমার 3টা কার্বন যুক্ত থাকে, তাকে আমরা বলবো 3 ডিগ্রি, রাইট? আর তার সাথে যদি আমার 3টার বদলে যদি 2টা কার্বন যুক্ত থাকে, তাকে আমরা বলবো 2 ডিগ্রি। তার যদি আমার 3টার বদলে যদি তার একটা যুক্ত থাকে, তাকে আমি বলবো 1 ডিগ্রি। আর তার যদি কোনোটা যুক্ত না থাকে, আমরা তাকে কোর মূলকটাই বলবো। ওকে কোনো বইতে 0 ডিগ্রি বলে, বাট 0 ডিগ্রি বলাটা আসলে টেকনিক্যালি কারেক্ট না। সো যাই হোক, তো এখন গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, সেটা হচ্ছে কোনটা স্থিতিশীল বেশি। চিন্তা করেন, আপনি বিক্রিয়া করতে চাচ্ছেন কারণ আপনার ঘাটতি আছে। আমার কার্বোক্যাটায়নের কি আছে? কার্বোক্যাটায়নের হচ্ছে আমার ঘাটতি আছে, রাইট? তো ঘাটতি আছে কার? ঘাটতি আছে আমার কার্বোক্যাটায়নের। তো তা আপনি চিন্তা করেন, আপনার খুবই আনস্টেবিলিটির মধ্যে আছে, কারণ আপনার কাছে টাকা পয়সা নেই, বা আপনার কাছে মানে কোনো কিছু অভাব। এখন কথা হচ্ছে, আপনার 3টা ফ্রেন্ড মিলে আপনারা আরো পুশ করতেছে, যে টাকা ধার দিচ্ছে বা আপনাকে করতেছে। তো কোনো যদি 3জন ফ্রেন্ড মিলে আপনাকে সাপোর্ট দেয়, তাহলে নিশ্চয়ই আপনার স্থিতিশীলতা বেশি হবে, রাইট? আর যদি 2জন নিলে দেয়, তার স্থিতিশীলতা একটু কম হবে তুলনামূলকভাবে। একজন দিলে স্থিতিশীলতা একটু কম হবে, আর কেউ না দিলে তার অস্থিতিশীল হয়ে বসে থাকবেন, রাইট? তো এইখানে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বিধায় আমাদের এটা হলো তার স্টেবিলিটির ক্রম, রাইট? তো আমরা যদি কার্বোক্যাটায়ন নিয়ে চিন্তা করি, এটা হলো তার স্টেবিলিটির ক্রম। তো এটা তার স্টেবিলিটি ক্রম বিধায় আমরা খুব সহজে একটা জিনিসের ডিসিশনে আসতে পারি। সহজ ডিসিশনটা কি? সহজ ডিসিশনটা হচ্ছে এটা যদি তার স্টেবিলিটি ক্রম হয়, তার উল্টাটা হবে তার স্থিতিশীলতার ক্রম, রাইট? রিঅ্যাক্টিভিটি ক্রম। তাহলে আমরা উল্টাভাবে লিখতে পারবো যে তার উল্টা ক্রমটা হবে, মানে আমরা যদি ক্রমটা দিই, মানে উল্টা দিকের ক্রমটা আমি যদি একটু মুছে লিখতে পারি, ক্লিয়ারলি বুঝি, বা উল্টা দিকটা ব্রসলি না বলে একটু লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে বোঝানোর জন্য বলি। তো যদি উল্টা ক্রমটা চিন্তা করি, যে তাহলে কি হবে, তো এই ক্ষেত্রে যেটা হবে, যে আপনার CH3+ আরো বড় হবে 1 ডিগ্রি চেয়ে, 1 ডিগ্রি বড় হবে 2 ডিগ্রি চেয়ে, 2 ডিগ্রি বড় হবে 3 ডিগ্রি চেয়ে। এটা হচ্ছে কিসের ক্রম? এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি ক্রম, রাইট? তো এই বিষয়টা একটু বুঝতে হবে বিধায় আমি এটাকে এত গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কারণ এই জিনিসটা অনেকেরই কনসেপ্টের ঘাটতি থাকে বিধায় এটা বোঝানোর চেষ্টা করেছি। তো এরপরে আসে আপনার ফ্রি রেডিক্যাল বা কার্বো অ্যানায়নের ক্ষেত্রে চিন্তা করি। কার্বো অ্যানায়নের ঘাটতি নেই, কার্বন আছে বাড়তি, রাইট?
তো আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে কার্বন আয়ন, এটা হচ্ছে তার চার্জ দিয়ে বোঝাচ্ছি, রাইট? তো তাকে যদি অ্যালকাইল মূলক, মানে প্রতি অ্যালকাইল মূলক মানে তার 3টা কার্বন যুক্ত আছে, রাইট? কয়টা যুক্ত আছে? অ্যালকাইল মূলক যে কোনো কিছু হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, যে কোনো মূলক হতে পারে। তারপর ধরেন এখানে আমার যদি 2টা থাকলো, তারপর ধরেন আমার এখানে একটা থাকলো, আমার এটা এভাবে হতে পারে। খুব সিম্পলি আমি দিলাম যে এখানে 2টা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন দিয়েছি। একটু ক্লিয়ারলি লেখার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এখানে আমরা 3টা মূলক দিয়ে দেখাচ্ছি কার্বন আয়ন, রাইট? নেগেটিভ চার্জ। তারপর আবার দেখাতে পারি যে 2টা হলো নেগেটিভ, আবার এর সাথে আমার একটা হতে পারে, রাইট? আবার নেগেটিভ, এবং হতে পারে যে তার 3টাই নেগেটিভ, মানে 3টা কোনোটাতে নেই, রাইট? সো নেগেটিভ। সো এটা কার্বন আয়ন 3টা। তো এখন কথা স্থিতিশীলতা ক্রম। চিন্তা করেন তার বাড়তি আছে, বাড়তিটার কারণেই তার স্থিতিশীলতা, সেটা হচ্ছে পজিটিভিটি, কিন্তু তার চারদিকে নেগেটিভিটি দিতেছে এরা, রাইট? তো এই তার অবশ্যই অস্থিতিশীল হয়ে যাবে না? তাহলে যদি আমি স্থিতিশীলতা ক্রম দেখি, তাহলে আমার অবভিয়াসলি এটাও যদি 3 ডিগ্রি হয়, এটা যদি 2 ডিগ্রি হয়, এটা যদি 1 ডিগ্রি হয়, এটা যদি সিম্পলি মিথাইল কার্বন আয়ন ধরি, তাহলে তার এটা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন CH3 মাইনাস, এটা কিসের ক্রম হবে? এটা কি স্থিতিশীলতার ক্রম হবে? হ্যাঁ হ্যাঁ ভাই, তো একই জিনিস লিখছেন না, এটা হলো তার রিঅ্যাক্টিভিটির ক্রম। মানে এই রিঅ্যাক্ট করতে চাইবে আরো বেশি, রাইট? তাহলে উল্টাটা কি হবে? উল্টাটা হবে তার স্টেবিলিটি ক্রম, রাইট? সো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিধায় আমি আপনাদেরকে এই ব্যাপারটা এত গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, ব্যাপারটা বুঝতে পারছেন বিধায় আমি এত কষ্ট করে জিনিসটা দেখাইছি, রাইট? তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সো এখান থেকে আপনাদের একটা লার্নিং কার্ভ আছে, বা ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ঘাটতি থাকলে হচ্ছে আমার অ্যালকাইল মূলক বন্ধু, আর বাড়তি থাকলে হচ্ছে আমার অ্যালকাইল মূলক শত্রু, মানে সে স্থিতিশীলতা দিবে না। তাহলে এখন চিন্তা করি আমাদের ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কি? ফ্রি রেডিক্যালে যদিও কোনো চার্জ নাই, সে কিন্তু কি চাচ্ছে? সে একটা অভাব আছে ইলেকট্রনের, সে একটা ইলেকট্রন নিয়ে সে অভাবটা পূরণ করবে। সো আমার এটাকে চিন্তা করতে পারি একটা ঘাটতি হিসেবে, রাইট? এটাও একটা ঘাটতি হিসেবে চিন্তা করতে পারি। তাহলে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কি হবে? ফ্রি রেডিক্যালের ক্রমটা কেমন হবে? তো এর ফ্রি রেডিক্যালের ক্রমটা কেমন হবে, মানে ফ্রি রেডিক্যালের ক্রমটা কিরকম হবে, রাইট? তো ফ্রি রেডিক্যালের ক্রমটা কি কার্বোক্যাটায়নের মতো হবে না কার্বোঅ্যানায়নের মতো হবে? এটা ঠিক, ফ্রি রেডিক্যাল ক্রমটা হবে কার্বোক্যাটায়নের মতো, কারণ তার ঘাটতি আছে, রাইট? কারণ এটা সে একটা ইলেকট্রন নিয়ে তার ঘাটতিটা পূরণ করতে যাচ্ছে, মানে সিওডো ঘাটতি বলে এটাকে, মানে আসল ঘাটতি না, বাট তার কোনো চার্জ নাই, কিন্তু সে ওরকমই আচরণ করবে, কার্বোক্যাটায়নের মতো আচরণ করবে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা ব্যাপারটা আস্তে আস্তে করতে পারছেন। যখন কোনো মানে কোথাও ক্লাসে বা কোথাও যদি প্রশ্ন করি যে আপনার ভাইয়া আপনার জৈব যৌগের বিক্রিয়া কয়টা, তো কেউ কেউ হাত উঠায়, তাদের সবার মুখ গোমরা হয়ে যায়, তারা বলে ভাইয়া এখানে তো হয়তো 500টা বিক্রিয়া, কেউ বলে 600, কেউ বলে 1000, কেউ বলে বহু, অনেক অনেক উদ্ভট করে ভাই, রাইট? সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আসলে এতগুলো বিক্রিয়া আমি মনে রাখবো, সো আসলে বিক্রিয়ার প্রকারভেদটাকে আমার বুঝতে হবে। তো এখানে গুরুত্বপূর্ণ আছে, যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার বিক্রিয়া কি, বিক্রিয়ার মধ্যে যেটা ঘটে সেটা হচ্ছে আমার একটা বিক্রিয়ক থাকবে, আমার একটা বিক্রিয়ক থাকবে, এবং বিক্রিয়কটাকে কেউ অ্যাটাক করবে, রাইট? তো ওই বিক্রিয়কটাকে আমার কেউ হয়তো অ্যাটাক করবে, আমার কেউ অ্যাটাক করবে, রাইট? আক্রমণকারী বিকারক, লেখাটা একটু ডিফিকাল্ট, কারণ আমাকে কেউ অ্যাটাক করলো, তো আমি হাই হাই বলে তারপর কি করলাম যে আমার ওইটাতে মাধ্যমে একটা উৎপাদ তৈরি হলো। তো এখন এখানে গুরুত্বপূর্ণ রাখতে হবে যে আক্রমণের বিকারকটা ভ্যারি করতে পারে, রাইট? তো এটা আমার 2টা হতে পারে, এটা হতে পারে আমার ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। ইপি দ্বারা আমি বোঝাচ্ছি ইলেকট্রোফাইল, আর এনপি দ্বারা বোঝাচ্ছি নিউক্লিওফাইল। আর কথা হচ্ছে ভাইয়া ইলেকট্রোফাইল কাকে বলে আর নিউক্লিওফাইল কাকে বলে, তারপর নিশ্চয়ই চেষ্টা করছেন তাটা রিভিউ করি। সো এখানে একটু করে রিভিউ করি, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল কাকে বলে আর নিউক্লিওফাইল কাকে বলে। সো ইলেকট্রোফাইল হচ্ছে যারা হচ্ছে ইলেকট্রনকে পছন্দ করে, রাইট? তো ইলেকট্রনকে পছন্দ করে কারা? যাদের ঘাটতি আছে ইলেকট্রনের, রাইট? মানে ফাইল মানে লাভিং, রাইট? মানে পছন্দ করে, লাভিং। তো ইলেকট্রন কারা পছন্দ করে? যেটা ঘাটতি আছে। তো আমার ইলেকট্রোফাইলের উদাহরণ হচ্ছে কোনো কিছু পজিটিভ চার্জ যুক্ত যে কোনো কিছু ইলেকট্রোফাইল হতে পারে। সো পজিটিভ চার্জ থাকলে সেটা ইলেকট্রোফাইল হবে, অথবা আরেকটা জিনিস হতে যদি ইলেকট্রনের ঘাটতি থাকে, যেমন ধরা যাক বোরন ট্রাইক্লোরাইড, এটাও কিন্তু ইলেকট্রোফাইল। কেন? কারণ হচ্ছে তার হচ্ছে ইনকমপ্লিট অক্টেট, রাইট?
তো ইনকমপ্লিট অক্টেটের কারণেও তার যদি ইলেকট্রনের ঘাটতি আছে সে অবশ্যই ইলেকট্রনকে পছন্দ করবে, ভালোবাসবে। বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরা হলো ইলেকট্রোফাইলের আদর্শ প্রকৃষ্ট উদাহরণ, রাইট। তারপর যদি আমি আসি যে উল্টাটা, নিউক্লিওফাইল কারা পছন্দ করবে? পজিটিভলি পছন্দ করবে। পজিটিভে কারা পছন্দ করবে? পজিটিভকে নেগেটিভলি চার্জটা পছন্দ করবে, রাইট। তো নেগেটিভ চার্জ বিকারক গুলো হচ্ছে এখানে আমার তার নিউক্লিওফাইল এবং যার বাড়তি আছে। তো অবভিয়াসলি যেমন ধরা যাক এই অ্যামোনিয়া যে লোন পেয়ার ইলেকট্রন আছে, রাইট, যে এক্সট্রা ইলেকট্রন, তো সে চাইবে নিউক্লিয়াসকে পাইতে, রাইট, কোঅর্ডিনেট বন্ডিং বা কোনো একটা বন্ড দিয়ে এসে দেখাতে চাইবে। তো এটাই হচ্ছে মূলত বিষয় আর কি, যে আমার হচ্ছে ইলেকট্রোফাইলের বিকার বিক্রিয়া হবে বা নিউক্লিওফাইলের বিক্রিয়া হবে। এখন একটা ছোট্ট একটা ওখানে যাওয়ার ছোট্ট একটা দেখাটা দেখাই। ছোট্ট একটা ফ্লো চার্টের মাধ্যমে আমি বিক্রিয়াটাকে দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো আপনাদের একটা ক্লিয়ার একটা আইডিয়া তৈরি হবে যে বিক্রিয়াটা কিভাবে করে বা কেমনে করে, রাইট। সো আমরা বিকারকটা হচ্ছে আমার এখানে 4 ধরনের বিক্রিয়া হয় মূলত আমাদের সিলেবাসে। তো ফার্স্ট ধরনটা হচ্ছে সংযোজন বা অ্যাডিশন। ফার্স্টটা কি? সংযোজন, যেটাকে ইংরেজিতে বলে অ্যাডিশন। এটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোফাইলিক সংযোজন অথবা হতে পারে আমার নিউক্লিওফিলিক সংযোজন, খুবই সিম্পল। তারপর হচ্ছে প্রতিস্থাপনের ক্ষেত্রে আমার ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের খুব বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তো আমার প্রতিস্থাপনটা হতে পারে আমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এবং একই সাথে হতে পারে আমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, রাইট। তারপর বাকি যে দুইটা বিক্রিয়া নিয়ে আমরা কাজ করবো, যে অপসারণ, আমরা ওটা করতে গিয়ে সাইজের বিক্রিয়া নিয়ে অনেক কাজ করবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা করবো সেটা হচ্ছে সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া, যেটা আমরা প্রথম দিকে দেখছিলাম। সমান হচ্ছে যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। অবশ্যই গাঠনিক সংকেত না, 3D আইসোমারও আছে, বাট ওটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। এখন আমরা তো বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে প্রকারভেদ, রাইট। তো এটাকে বলা হয় আবার সমানুকরণ বলা হয়, কোনো জায়গায় বলা হয় পুনর্বিন্যাস। সো বিষয়টা তাদের গুরুত্বপূর্ণ রাখতে হবে, রাইট। পুনর্বিন্যাস এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা খুব বড় বিষয়, সেটা হচ্ছে এটা আমার SN1 হতে পারে আবার SN2 হতে পারে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আমাদের সিলেবাসে দুইটা হয় সাধারণত, SN1 আর SN2। কোনটা কি ওটা নিয়ে একটা বিস্তারিত ক্লাসে নিছি, আপনারা ধীরে সুস্থে এটা নিয়ে অপেক্ষা করেন, তারপর ধৈর্যের ফলে আপনারা একটা রেজাল্ট পাবেন আশা করতেছেন, অবশ্যই পাবেন। যাই হোক, তো কার্যকারিতামূলক সমূহ আসলে কি কিভাবে আমরা কাজটা করি এটা নিয়ে একটু বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে ধরেন আমার কার্যকরীমূলক কি, সেটা হচ্ছে গ্রুপ অফ অ্যাটম আছে, পরমাণু গুচ্ছ আমার বিক্রিয়ার প্রকারভেদটাকে নির্ধারণ করে, রাইট। তো এটা হতে পারে OH হতে পারে বা আমার COOR, বুঝছেন। তো এইটা হচ্ছে তার একটা আইডেন্টিফায়ার, রাইট, এটা আইডেন্টিটি, মানে এটা তার বিক্রিয়া কেমন হবে, তার বিক্রিয়া কেমিক্যাল প্রপার্টি সবকিছু ডিটারমাইন করবে। একই গোয়ালের গরু যেভাবে বলি, মানে তারা একই কার্যকরী মূলকের গরু না, একই কার্যকরী মূলকের বিক্রিয়া মানে যোগ হলে তারা হচ্ছে একই ধরনের বিক্রিয়া করবে। তারা তখন যাদের একই কার্যকরী মূলক যাদের আমার একই কার্যকরী মূলক থাকে, কার্যকরী মূলক, ওটা একটা ইংরেজি টার্ম আছে, সমগোত্রীয় শ্রেণী বলে, কিন্তু আমি ইংরেজি টার্ম ব্যবহার করছি, এমসিকিউতে মাঝে মাঝে এটা আসে ইংরেজি টার্ম, এর জন্য বলতেছি হোমোলগাস সিরিজ, রাইট। তো হাই ভাই হোমোলগাস সিরিজ জিনিসটা, তো ধরেন আমি যদি বলি যে আমার প্রথম একটা আছে ধরেন 6387OH, পরেরটা হবে ধরেন 34H9OH, মানে হচ্ছে তাদের বা এর আগে একটা সিরিজ, রাইট। তো তাদের জিনিসটা কি পার্থক্যটা দেখেন, তাদের মধ্যে কার্যকরী মূলককে OH, কার্যকরী মূলককে OH, কার্যকরী মূলককে OH। তাহলে এইটা OH-টা কি, তার যেটা হচ্ছে তার কার্যকরী মূলক, রাইট। কিন্তু তারা পরস্পর তিনটা কি, তারা পরস্পর তিনটা হচ্ছে আমার হোমোলগাস সিরিজে, কারণ তারা পরস্পর আছে, রাইট। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এদের মধ্যে পরস্পরের যোগ মানে একটা মানে কনজিকিউটিভ কম্পাউন্ড বা পরস্পর যোগের মধ্যে পার্থক্যটা কি, দুটোকে বিয়োগ করলে আপনি দেখতেন খালি একটা CH2 মূলকের পার্থক্য, রাইট। পার্থক্য কোন জায়গায়, একটা যে CH2 মূলকের পার্থক্য, CH2 এর ভর কত, CH2 এর ভর হচ্ছে 14 গ্রাম, রাইট। তো আপনাদেরকে একটা ছোট্ট একটা কুইজ দেই, কুইজটা আপনারা এখন একটু পজ দিয়ে চিন্তা করবেন, তো চিন্তা করে মাথা চুলকে একটু আনসার করার চেষ্টা করবেন, আশা করি আপনারা পারবেন। তো কুইজটা কি, কুইজটা হচ্ছে খুব কঠিন প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ধরেন আপনাকে বলা হলো যে ধরেন C500H1001OH, হ্যাঁ, এই যোগের ভর হচ্ছে x গ্রাম, রাইট। তো তাহলে
যদি বলা হয় তো C501H1003OH এটার ভর কত, আমি ভর চাচ্ছি, রাইট? আপনি মাথায় চুলকায় চুলকায় চিন্তা করতেছেন যে হাই হাই ভাই এটা কেমন আনসার করবো, আমি কি এখানে 500টার ভর বের করবো, তারপর এটা দিয়ে হিসাব করবো, তারপর এই করবো সেই করবো। এটা কথা বলছিলাম, একটু বুদ্ধি খাটালেই হয়। তো বুদ্ধিটা কি, পরস্পর যুক্তর মধ্যে পার্থক্য কি 14 গ্রাম, এটা পরেরটা এটাই। তো এটা যদি এক্সাম হয় তাহলে ভর কত হবে, x+14 গ্রাম, রাইট? তো এটাই হয়তো আসলে আপনার কনসেপ্টুয়াল একটা প্রশ্ন চলেও আসতে পারে ভর্তি পরীক্ষায়, খুব একটা সম্ভব দেখছিলাম এটা কোশ্চেন ব্যাংকে, বাট এটা অনেক অনেক আগে। সো বাট এটা প্রায় সময় মানে ক্লাস পড়াতে গেলে এটা বলি যে উদাহরণটা, যে এটা এভাবে প্রশ্ন আসতেও পারে, বা আপনারা হয়তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অ্যাটেম্প করতে গেলে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। সো এইভাবে একটু মাথাটা খাটাই খাবেন এবং ক্লিয়ার রাখবেন কনসেপ্ট, আপনাদের আশা করি সামনে কোনো প্রকার প্রবলেম হবে না। সো আমরা এখন কাজ করবো একটা খুব সিম্পল একটা বিষয় নিয়ে, সিম্পল অনেক গর্জিয়াস একটা বিষয় নিয়ে, সমানতা। তো সমানতা বলতে সমানতা আসবো, যাতে হচ্ছে আণবিক সংখ্যা দেয় কিন্তু গাঠনিক সংখ্যা, যে হ্যাঁ 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 জিনিসটা কি। তো আপনারা দেখছেন পরীক্ষায় 9-10 পড়তে গেলে দেখতেন C2H6, এটা নিশ্চয়ই আণবিক সংকেত একটা, গাঠনিক সংকেত ডিফারেন্ট। তো আমরা তখন লিখতাম পরীক্ষাটা শুরু করে, হ্যাঁ তো হচ্ছে একটা অ্যালকোহল হবে, তারপর হচ্ছে ভাইয়া ইথার হবে, রাইট? খুবই সিম্পল ভাবে আমরা লিখতাম। তো তখন পর্যন্ত এতটুকুই ছিল আমাদের সমানতা জ্ঞান। তো মানে আমরা বলতাম যে ভাই গাঠনি আমাদের আণবিক সংকেত একই, কিন্তু এটা গাঠনিক সংকেত, তাকে আমরা বলতাম সমান। সো আমাদের কিন্তু এর থেকেও কিন্তু অনেক আরো আরো ভালো একটা আইডিয়া হতে হবে। সো আমি যেন একটা সেন্টি ইমোজি দিলাম যে আপনারা যেটা বুঝতে পারেন। তো সমানতা কাকে বলে, সো আমি যেটাই বললাম এটাই, যে যাতে আণবিক সংকেত থেকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। অবশ্য গাঠনিক সংকেতের মধ্যে আবার একটা প্রকারভেদ আছে, 3 ডাইমেনশনাল হলে আবার একটা ভিন্ন ধরনের সমানতা হবে। যে হ্যাঁ যতই আপনাদের জন্য লাইফটা হেল্প করার জন্য আসলে অনেক কঠিন করাইছে। সো আমার কথা হচ্ছে তারপর সমানতা কেন দরকার, পরীক্ষা পাস করার জন্য দরকার। পরীক্ষা পাস করার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রায় 10 নম্বর এমসিকিউ আসে পরীক্ষায়, প্রায় 10 নম্বর এমসিকিউ বলছে, 10 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসে প্রায় সময় বিভিন্ন এক্সামে। বুয়েটের 200 নম্বরের পরীক্ষার মধ্যে 10 নম্বর আসে সমানতা নিয়ে প্রশ্ন কোনোভাবে ঘুরে ফিরে, বা বিভিন্ন জায়গায় অ্যাটলিস্ট একটা পোর্শন ওখান থেকে আসেই। সো খুব গুরুত্বপূর্ণ, ডিউ ইঞ্জিনিয়ারিং যে কোনো এক্সাম, বুয়েট আইওটি যে কোনো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এটা আমি অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখাইছি। সো সমানতার প্রকারভেদ কত ধরনের, সমানতা প্রথম ফার্স্ট হচ্ছে আমাদের হচ্ছে গাঠনিক সমানতা। গাঠনিক সমানতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিকল আছে, অবস্থান আছে, কার্যকরী মূলক আছে, মেটামারিজম আছে, টটামারিজম আছে। তাহলে কয়টা? 5টা। আমরা এগুলোর নাম বুঝবো নাম দিয়ে, রাইট? তো শিকল সমানতার পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে শিকলের কার্বন সংখ্যা, রাইট? শিকলের কার্বন সংখ্যা। তো মূল শিকলের এই পার্থক্য, রাইট? তো অবস্থান কি? অবস্থানের পার্থক্য হচ্ছে অবস্থানে, কিসের অবস্থানের পার্থক্য? আমার কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য থাকবে। তো এগুলো ডিটেল উদাহরণ সব ব্যাখ্যা করবো, মানে নামের সাথে কেমনে আসবে সেটা আমরা একটু দেখাচ্ছি। কার্যকরী মূলকের মধ্যে হচ্ছে একটা বলে দিই শিকলের সাথে যেটা কিভাবে আসছে। কার্যকরী মূলকের মধ্যে হচ্ছে পার্থক্যটা কি? কার্যকরী মূলকই ভিন্ন, রাইট? কার্যকরী মূলকই ভিন্ন থাকবে। তো এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর মেটামরিজম কাকে বলে? এটা কেবল কাজ করবে দ্বিযোজী কার্যকরী মূলকের ক্ষেত্রে, ইথার বা কিটনের ক্ষেত্রে কাজ করবে। কিটনটা অনেক বইতে দেয় না, ইথার দিয়ে দেখায়, ইথার দিয়ে দেখানোটাই সেফ আপনাদের জন্য। তো দ্বিযোজী কার্যকরী কাজ করবে। টটামারিজম হচ্ছে কেবল একটা বিশেষ অবস্থা, সাম্য অবস্থায় বিশেষভাবে কিছুক্ষণের জন্য সেটা খানিক অবস্থান করবে। তো এটা হচ্ছে গাঠনিক সমতা, এটা হলে কোনো ত্রিমাত্রিক বিন্যাসের কোনো পার্থক্য নেই, এটা জাস্ট পুরোটা 2 ডাইমেনশনাল। তো এদেরকে পুরোপুরি ভাবে বলে 2D আইসোমার আর 2 ডাইমেনশনাল, একটু মানটা আমাদের এনশিয়েন্ট আর্কেইড। সো আমরা আরেকটু মডার্ন আইসোমার হচ্ছে, একটু আলট্রা মডার্ন আইসোমার হচ্ছে আমার স্টেরিও আইসোমার, যেটাকে আমরা বলি হচ্ছে 3 ডাইমেনশনাল আইসোমার। তো 3 ডাইমেনশনাল আইসোমারটা হচ্ছে ত্রিমাত্রিক অবস্থান বা তার স্পেশাল অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে। ত্রিমাত্রিক অবস্থান, স্পেশাল, খুব ইংরেজি শব্দ। তো দুভাবে হতে পারে, জ্যামিতিক বা আলোক সমতা। জ্যামিতিক হচ্ছে তার ত্রিমাত্রিক ভাবে কিভাবে অবস্থিত, আলোক সমতা হচ্ছে আলোর উপর কেমন রিয়েক্ট করে। তার মানে তার মধ্যে যদি আলো ফেললে তার উপর সে যেভাবে রিয়াক্ট করবে এটাকে বলে আলোক সমতা। আর টর্চে আলো ফেললে হবে না, আপনাকে হচ্ছে প্লেন পোলারাইজ লাইট বা এক তলে আবর্তিত আলো ফেলতে হবে। তো টর্চ দিয়ে অনেক জাস্ট ছোড়া করে বোঝানোর জন্য বললাম। তো আশা করি আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে যাবো টপিকটার দিকে, তারপর আসলে ক্লিয়ার হবে। তো সমানতা প্রকারভেদটা কি? সমানতা প্রকারভেদটা খুবই সিম্পল। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গাঠনিক হচ্ছে 5টা, শিকল পার্থক্য শিকলে, অবস্থান পার্থক্য কার্যকরীমূলক অবস্থানে, কার্যকরীমূলক পার্থক্য হচ্ছে কার্যকরীমূলক বিভিন্ন, মেটামরিজমের পার্থক্য হচ্ছে দ্বিযোজী কার্যকরীমূলক কিন্তু ঘটে, টটামারিজম ঘটে সাম্য অবস্থায়। স্টেরিও হচ্ছে 2টা, একটা জ্যামিতিক, একটা হচ্ছে আলো। প্রত্যেকটাই ডিটেল বোঝাবো, আপনারা ধীরে সুস্থে অপেক্ষা করেন। তো আমরা এখান থেকে বের করার চেষ্টা করবো। গাঠনিক সমানতা আমরা আসতেছি। প্রথমে শিকল সমানতা। শিকল সমানতা কাকে বলে?
কই পার্থক্য হয় মানে মূল শিকলের কার্বন সংখ্যায় পার্থক্য হয়। মূল শিকল কেন চিন্তা এটা নিয়ে একটু করে হালকা আলোচনা করবো। তো 2 আগে চলে আসলো, যাই হোক 1 2 3। সো এটার মূল শিকলে কয়টা কার্বন এটা আলোচনা করি। তাদের দেখেন টোটাল কার্বন সংখ্যা কয়টা, টোটাল কার্বন সংখ্যা 3টাতে 5টা আছে, রাইট? 3টাতে কয়টা কার্বন সংখ্যা 5, রাইট? তো কিন্তু এখানে তার টোটাল মূল শিকলে কার্বন হচ্ছে 5টা, এটার মূল শিকলে কার্বন হচ্ছে আমার 4টা, রাইট? মূল শিকলে কার্বন হচ্ছে 4টা, আর এটার মূল শিকল হচ্ছে এদিকে গেল এদিকে গেল এদিকে গেল, ত্রিমাত্রিক ভাবেই গেল। এটা মূল শিকলে কার্বন সংখ্যা হচ্ছে 3টা। তো গাঠনিক সংখ্যাটার প্রথম সমানতা হচ্ছে শিকল সমানতা। শিকল সমানতা পার্থক্য কোন জায়গায়? সিম্পল মানে গর্জিয়াস। মানে মূল শিকলে কার্বন সংখ্যাটা ভিন্ন, মানে এখানে 5টা, এখানে 4টা, এখানে 3টা। সো ইটস ভেরি সিম্পল, অনেক সিম্পল। তো এটা হচ্ছে শিকল সমানতা, রাইট? সো এরপর আসতেছে, আগে উদাহরণ চলে আসলো, যাই হোক অবস্থান সমানতা কাকে বলে। তো অবস্থান সমানতা সংজ্ঞা আর উদাহরণ হচ্ছে খুবই সিম্পল। কার্যকরী মূলক অবস্থান, কার্যকরী মূলক এখানে হচ্ছে কত নম্বর পজিশনে? 1 নম্বর পজিশনে। আমরা মনে রাখবো কার্যকরী মূলক থাকলে সবাই সর্বনিম্ন নাম্বারিংটা করবো। নাম্বারিংটা বেসিক আলোচনা হবে, তার আগে একটু বেসিক জিনিসটা বলতে ফেলছি। যাই হোক, তো এখানে 1 নম্বর পজিশনে কার্বন আর এখানে হচ্ছে 2 নম্বর পজিশনে। সো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমার কার্যকরী মূলকের অবস্থানের উপর নির্ভর করতেছে। আমার কার্যকরী মূলক যদি 1 নম্বর পজিশনে থাকে তাহলে এটার হচ্ছে এটাকে বলা হয় একটা আইসোমার, আর কার্যকরী মূলক যদি 2 নম্বর পজিশনে থাকে সেটা হবে আরেকটা আইসোমার। তাতে আণবিক সংকেত দেখি কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তো এটাই হলো তার সংজ্ঞা। সংজ্ঞাটা কি? তাতে কার্যকরী মূলক অবস্থানটা ভিন্ন হবে, এখানে ফার্স্ট পজিশনে আর সেকেন্ড পজিশনে। আর উদাহরণ হচ্ছে এখানে দুটো অ্যালকোহল দিয়ে উদাহরণ লেখাটা সবথেকে সহজ, মানে অ্যালকোহল দিয়ে উদাহরণ খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়। এটা অ্যালকেন অ্যালকিন বা অ্যাসিড দিয়েও হতে পারে। অ্যাসিড দিয়ে হবে না, কারণ অ্যাসিড সবসময় টার্মিনাল থাকে, বাট মনে হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন হ্যালাইড অ্যালকোহল দিয়ে খুব ইজিলি আপনারা এটা দেখাতে পারবেন। বাট মনে রাখবেন অবস্থান সমানতাতে কি থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তাদের একই কার্যকরী মূলক থাকবে। ওকে, তো এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা মানে তার কার্যকরী মূলকের পার্থক্য। তো কার্যকরী মূলকের পার্থক্য কেমন হতে পারে? সো এদের এরকম একটা টোটাল চার্ট হাই মুখস্থ করবো। এক্সাম্পল C3H8 যদি সংকেত দেখেন, তার মানে হচ্ছে একটা অ্যালকেনের সাথে অক্সিজেন যুক্ত আছে মনে হইতেছে। তখন এই ধরনের সংকেত দেখলে বুঝতে পারবেন, চোখ বন্ধ করে বলতে হবে দুটো সমান হচ্ছে অ্যালকোহল আর ইথার। তো C3H8 এর সংকেত কি হবে? অবভিয়াসলি তার দুইটা কার্যকরী মূলক সংকেত হবে, একটা হচ্ছে তার অ্যালকোহল আর বাকিটা হবে ও C2H5। এটার মধ্যে অন্য ধরনের সমানতা হতে পারে, বাট আপাতত এই দুটো সমানতা নিয়ে আমি জাস্ট করবো বা চিন্তা করবো। তারপর হচ্ছে যদি এমন হয় ডাবল হয়, যেমন C3H6O দিল, তখন দুইটা হতে পারে। একটা হতে পারে তার অ্যালডিহাইড হতে পারে, যেটা হতে পারে যে C2H5 CHO হতে পারে, অথবা কিটোন হতে পারে, যেটা হতে পারে যে CH3CO CH3, রাইট? আমার এটার জন্য যেটা হতে পারে যদি ডাবল হয়, মানে অ্যালকিনের সাথে অক্সিজেন যুক্ত টাইপের কিছু দেখলে বুঝতে পারবেন যেটা হচ্ছে আপনার এটা আইদার অ্যালডিহাইড বা কিটোন, এবং তাদের মধ্যে ইনল একটা ফর্মেশন থাকে, এটা কেবল সাম্য অবস্থায় উপস্থিত হয়। আমরা টটোমারিজম পড়তে গেলে এটা ব্যাখ্যা করবো, বাট মোটামুটি মনে রাখবেন যে ডাবল হলে সেটা হবে অ্যালডিহাইড বা কিটোন। এর এক্সাম্পল হচ্ছে C3H6O, অ্যালডিহাইড বা কিটোন যদি হয়। আর যদি দেখেন যে আবার যদি O2 হয়, দুটো মানে ধরেন এটা যদি হতো C3H6O2, তখন তার দুইটা, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, হচ্ছে এস্টার। সো যেমন ধরা যাক আমি যদি বলি C2H5 COOH একটা হতে পারে, আর একটা হতে পারে C2H5 এখানে একটু ভুল হয়েছে, এটা হবে একটু মুছে লিখি। একটা হবে C2H5 COOH, এটার জন্য ক্লিয়ারলি লেখার জন্য তো লিখে মুছে ফেলি, বলি। তো এখানে খুব সুন্দর জিনিসটা হচ্ছে C2H5 COOH হবে একটা, আর একটা হবে আপনার CH3 COO C2H5, রাইট? দেখেন এটাও কিন্তু C3H8O2, রাইট? না, এটা তো কার্বন কয়টা আছে এখানে? একটা, দুইটা, চারটা, ভুলে। এটা C3H6O2 দিয়ে দেখানোটা ডিফিকাল্ট, এটা একটা CH3 হবে, মুছে দিই। এখন আমার নিজেরই ভুল হয়, আপনাদের তাই এটা একটু কেয়ারফুলি দেখবেন। ওয়েট একটা মিনিট, এটা সো CH3 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার যে যৌগটা আমি লিখতে দিচ্ছি। সো এটা হচ্ছে বিষয় যে এটা আমার এস্টার আর কার্বক্সিলিক অ্যাসিড কখন হবে, যদি এটা এরকম হয় যে কার্বন ডাবল অ্যালকিনের সাথে O2 হলে এটা। আর যদি এটা হয়, এটা দুই রকম হতে পারে, অ্যালকিন বা চাকরিক অ্যালকিন। অনেকে ভুলে যায় যে
আমার কিন্তু এই সংকেতে কিন্তু কোনো প্রকার সম্পৃক্ত যৌগ হওয়া পসিবল না। তো এই ধরনের বিক্রিয়াগুলো মানে মনে রাখবো যে এই ধরনের যৌগগুলো কিন্তু নরমালি অসম্পৃক্ততার বিক্রিয়া দেয়। কিন্তু যদি দেখেন যে আপনি সম্পৃক্ত যৌগের বিক্রিয়া দিয়ে দিচ্ছে যে হাই ভাই কেমন হতে পারে, বা অসম্পৃক্ততার পরীক্ষায় তারা ব্রোমিন ঢাললাম, ব্রোমিন ঢালে অসম্পৃক্ত পরীক্ষায় কার্যক্রম অংশগ্রহণ করলো না, কারণ সেটা অ্যালকেন, সে চাকরি। সো দেখেন যে চাকরি করতে গেলে তার দুইটা হাইড্রোজেন হারিয়ে যাচ্ছে, মানে নর্মাল হাইড্রোজেন যে দুইটা কমে যাচ্ছে। তো অ্যালকেনে চাকরি করতে গেলে তার সংকেত হবে অ্যালকিনের মতো, অ্যালকিনের চাকরি করতে গেলে তার সংকেত হবে অ্যালকাইনের মতো। এটাই বললাম যে অ্যালকাইন হতে পারে বা চাকরিকে অ্যালকিন হতে পারে, কারণ আমরা যখন চক্র গ্রহণ করতে তাদের দুইটা হাইড্রোজেন হারিয়ে ফেলে। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, কারণ এটা হচ্ছে আপনাদের পরীক্ষা হলে চাকরিক যে বলে একটা আইসোমার আছে, এটা সবাই ভুল করে। ওকে, তো এই বিষয়টা আপনাদের মনে রাখা অনেক অনেক বেশি দরকার। সংজ্ঞা উদাহরণ। সো আমরা এই এতটুকু পর্যন্ত অংশটা ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। এটা নিয়ে একটু ফোকাস করবো, সেটা হচ্ছে মেটামরিজম কাকে বলে। সো এই পার্থক্যকরণটা অনেকেই ভুল করে, কিছুটা একটু হলেও ভুল করে সবাই। তো ভুলের জায়গাটা কোন জায়গায়, যে সংজ্ঞাটা কাকে বলে, সেটা হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলকের ক্ষেত্রে কাজ করবে দেবো। তো আমরা আপাতত ইথার নিয়ে চিন্তা করবো। ইথার দ্বিযোজী কার্যকরী মূলক, কারণ দুই দিকে তার যুক্ত হতে পারে, তার হাত দুইটা। কিটনও দ্বিযোজী কার্যকরী মূলক, বাট কিটন নিয়ে আমাদের উদাহরণ দেওয়া হয় না বলতে খুব একটা, তো কিটন দিয়ে হতে পারে মেটামরিজম। সো তবে এটা কিছুটা ডিসপিউটেড, এই জন্য অনেক সময় দেওয়া হয় না বলে বোঝায়। তো আমি কয়েকটা উদাহরণ দিয়ে ওটা ক্লিয়ার করতেছি। উদাহরণটা হচ্ছে প্রথম, যে আমরা যদি এটার মূল আণবিক সংখ্যাটা দেখি, কয়টা কার্বন আছে, 1টা 2টা 3টা 4টা, আর হাইড্রোজেন কয়টা আছে, 3 5 7 10। সো C4H10O, রাইট। সো এখানের মধ্যে হচ্ছে আমার এটা হচ্ছে আমার মোটামুটি এটা সংকেত, আণবিক সংকেত। এই আণবিক সংকেত দিয়ে আমার অনেকগুলো গাঠনিক সংকেত হতে পারে। যেমন ধরা যাক এই অক্সিজেনের এক পাশে 1টা, এক পাশে 3টা কার্বন দিয়ে আমার এই মেটামার যুক্ত যৌগটা তৈরি হতে পারে, অথবা ওই অক্সিজেনের দুই পাশে 2টা, এই পাশে 2টা দিয়ে আমার দুটা যৌগ তৈরি হতে পারে। অথবা আমার এই যেটা হতে পারে সেটা হচ্ছে আমার কিন্তু এইদিকে 3টাটাও কিন্তু এদিকে হচ্ছে এটা একটা শিকলের মানে এখানে একটা শাখা আকারে গেছে। সো এই 3টা পসিবিলিটি কিন্তু আছে এই করতে গেলে। সো ব্যাপারটা হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলকে কার্বনের পার্থক্য হচ্ছে বড় কথা, হচ্ছে দ্বিযোজী কার্যকরী দুই পাশে মূল শিকলের পার্থক্য। তো এখানে যেহেতু দুইটা মূল শিকল হচ্ছে, মানে মূল শিকলের যে বড় কথা হচ্ছে তাদের যে দুইটা কার্বন শিকল হচ্ছে, তাদের দুইটা কার্বন শিকলের পার্থক্যের কারণে আসলে এই আইসোমারটা মানে তৈরি হয়ে থাকে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে মেটামারিজম কাজের ক্ষেত্রে ঘটে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কেবল দ্বিযোজী কার্যকরী মূলক থাকলে, দ্বিযোজী আমার কার্যকরী মূলক থাকলে এটা ঘটবে। তো এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারছেন বিধায় আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হয়নি বুঝতে। তো এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যেটা আছে সেটা টটোমারিজম, সেটা হলো সাম্য অবস্থায় ঘটে। এবং এটার উদাহরণটা হচ্ছে কিটোইনাল টটোমারিজম, যেটা আমরা দেখতে পাই যে এটা কিটোন। এখানের মধ্যে যদি একটু চিন্তা করি যে এটাতে লোন পেয়ার ইলেকট্রন আছে, রাইট। সো এখানে একটা বিষয় আছে যে এখানে একটা দ্বিবন্ধন দেখানো হয় না, যদিও দ্বিবন্ধনটা এই ক্ষেত্রে হবে। সো যেটা ঘটবে সেটা হচ্ছে আমার এখন যে ইয়াটা ছিল, যেটা প্রোপিন 2 অলে কনভার্টেড হবে, এটার সংকেতটা যদি আমি লিখি যে 1 2 3 কত C3 হাইড্রোজেন কয়টা 3 5 5টা না, এখানে 6টা হবে, C3H6O। এটা হচ্ছে আমার কিটোনের নরমাল সংকেত, রাইট। তো এই ক্ষেত্রে এটারও C3H6O, কিন্তু এখানে আমাদের যে জায়গায় মূলত পার্থক্যটা তৈরি হচ্ছে, যেখানে একটা দ্বিবন্ধন তৈরি হচ্ছে, রাইট। সো তার মানে এই হাইড্রোজেনটা ওখানে গেছে, হাইড্রোজেনটা কি হয়ে গেছে, এটা হচ্ছে খুব আমাদের বোঝার বিষয়। আবার এই বন্ধনে এই ইলেকট্রনটা এখানে আসছে, এবং এই হাইড্রোজেনটা হচ্ছে এই লোন পেয়ার ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করছে। সো যার ফলে হচ্ছে হাইড্রোজেনটা এখানে অ্যাটাচ হয়ে গেছে, যার ফলে হচ্ছে এখানে একটা মোমেন্টারি লোন পেয়ার শূন্যতা এসে ঢুকতেছে। কিন্তু এখানে একটা ডাবল বন্ড আর অল দুইটার একটা হাইব্রিড তৈরি হলো। তো এখানে ডাবল বন্ডকে আমরা সোজা বাংলায় বলি ইন, আর অ্যালকোহলকে বলি অল, দুইটা মিলে তৈরি হলো ইনল। এবং এই সমানতাটা বিশেষ নামকরণ আছে, যেটা আমরা বইয়ের ভাষায় খুব সুন্দর করে বলি, এটাকে বলা হয় কিটোইনল টটোমারিজম। সো এটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় আপনাকে এত গুরুত্ব দিয়ে দেখাইছি। সো আমাদের স্ট্রাকচারাল আইসোমারিজমের সব কাহিনী এখানেই শেষ। আমরা এখন একটু জ্যামিতির দিকে যাই, একটু মডার্ন দিকে যাই। সো জ্যামিতিক আলো, জ্যামিতিক কিন্তু সিস একই পাশে, ট্রান্স একই পাশে না, এটা হচ্ছে ডায়াগোনালি
হবে। আর আলোক হচ্ছে ডেক্সট্রোরোটারি ডান বামবর্তী বা ল্যাবরেটরি বামবর্তী হবে। তো আলোক সমস্যার মধ্যে অনেক আরো ডিফারেন্ট ক্লাসিফিকেশন আছে, ওটা আপনাদের বুঝতে হবে। সো আমরা এখন সিস্টেন্স বা জ্যামিতিক সাম্যাবস্থা নিয়ে কেস বাই কেস এটাকে আলোচনা করার চেষ্টা করবো। তবে একটা জিনিস মনে রাখবো, সিস্টেন্স করার জন্য একটা শর্ত আছে, তার আইদার ক্যাপ ক্যাপ হতে হবে অথবা ক্যাপ ক্যাট হতে হবে। তো আমার এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় আছে সেটা হচ্ছে এই দুইটা কেসে খেয়াল হবে, মানে এটা তারা বুঝেছে কার্বনের সাথে যে কার্বনটা যুক্ত তার সাথে যে মূলকগুলো আছে। আমি যদি কখনো একটা কার্বনের সাথে একই মূলক হয়ে যায়, মানে একই কার্বনের সাথে একই দুইটা মূলক হয়ে যায়, তখন এটা কখনো সেটা করবে। আমরা উদাহরণ বাই উদাহরণ ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। সো আমরা আগে ক্যাপ ক্যাপটা দিয়ে দেখবো যে আসলে কেস ওয়ানটা কেমন হতে পারে। যেমন ধরা যাক আমরা যদি এখানে এক্সাম্পল দিয়ে দেখাই যে এরকম যে ক্যাপ ক্যাপ যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে এখানে এটা হতে পারে এবং আরেকটা হতে পারে এখানে এইভাবে, রাইট? সো এখানে একই মূলকটা একই দিকে উপস্থিত আর এখানে একই মূলকগুলো ভিন্ন দিকে উপস্থিত। একই দিককে আমরা বলি সিস, আর যারা ভিন্ন দিকে উপস্থিত আছে তাদেরকে আমরা বলি ট্রান্স। সো এটার একটা ক্লিয়ার উদাহরণ দিয়ে আমরা এটাকে দেখানোর চেষ্টা করি। সো দুইটা উদাহরণ দিয়ে আমরা দেখবো যে ধরেন এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। একটা বিষয় জ্যামিতিক সমানতার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের মধ্যে যাদের মধ্যে ফ্রি রোটেশন পসিবল না। সো ফ্রি রোটেশন পসিবল না ডাবল বন্ড থাকলে বা চাকরি হলে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো জ্যামিতিক সমানতা হচ্ছে যখন আমাদের ফ্রি রোটেশন পসিবল না তখন আমরা দেখবো। সো এখন আমরা একটু বেসিক উদাহরণে আসি যে সিঙ্গেল বন্ড হলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। তো এখানে যে জিনিসটা আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন যে এখানে আমি চাইলে এটার একটা এক্সাম্পল নিচে বরাবরই বসাই দিতেছি। এমন হতে পারে ধরেন ক্লোরিন ক্লোরিন হতে পারে, আর এদিকে যদি হয় তাহলে আমরা দেখতে পারি যে হাইড্রোজেন ক্লোরিন, আর এদিকে ক্লোরিন এদিকে হাইড্রোজেন, রাইট? সেটা একটা হতে পারে। অথবা যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি যে ধরা যাক আবারও ক্যাপ ক্যাপের একটা উদাহরণ, একই দিকে এবি আর দিকে এবি, তাহলে আমরা দেখতে পারি যে CH3H আর এদিকে দেখতে পারি হচ্ছে HCH3, এটা একটা উদাহরণ হতে পারে। অথবা হতে পারে ধরেন এদিক থেকে যদি এটা কি, এটা তো হচ্ছে আমার জন্য একটা ট্রান্স জমানো, রাইট? সো এটা একটা ট্রান্স জমানো হতে পারে, এরকম হতে পারে। সো এটা কিন্তু আমার সিস, এটা ট্রান্স। তো এই ধরনের উদাহরণগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিধায় আমি এটা দেখানোর চেষ্টা করছি। তো CH3 গুলো একই দিকে থাকলে এটাকে আমরা বলবো সিস, দুইটা দিকে দেখালাম, রাইট? সো এই বিষয়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিধায় আপনাদেরকে এত যত্ন নিয়ে দেখাইছি। তো সিস ট্রান্সের এই উদাহরণটা হচ্ছে ক্যাপ ক্যাপ। সো ক্যাপ ক্যাপ বলতে বোঝাচ্ছে যে দুইটাই একই জিনিস বহন করে। সো মুক্ত আবর্তন সম্ভব না, মূল ধারণা উদাহরণ দিয়ে এটা ক্লিয়ার করছি। কেস 2 তে যেটা ঘটে যে কেস 2 ঘটনাটা একটু এক্সাম্পল দিয়ে দেখাতে গেলে একটু ডিফারেন্ট। আমরা যখন দেখবো যে ক্যাপ ক্যাট যে ধরেন যে একটা কমন মৌল থাকবে এবং দুইটা ডিফারেন্ট মৌল থাকবে, কমন মৌলের অবস্থান দিয়ে এটাকে আমি আসলে পার্থক্যকরণ করবো। সো এখানে এটা এমন হতে পারে যে আমার এটা হতে পারে যে কমন মৌল যদি একই দিকে থাকে তাকে আমরা বলবো সিস, আর যদি কমন মৌলটা ভিন্ন দিকে থাকে তাকে আমরা বলবো ট্রান্স, রাইট? সো আমরা আসলে এটার উপর বেস করে এটার নামকরণটা করবো। সো আর দুদিকে যে ক্যাপ ক্যাপ হলো আসলে যে কোনো একটা ধরে তো করা যাচ্ছে। সো এটা তো তখন আমাদের মাথা ছিল না, রাইট? সো এখানে এটার উদাহরণ যদি দেই তাহলে উদাহরণটা এরকম হবে যে আমার কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে হবে CH3 আর এদিকে হবে আপনার ক্লোরিন, এদিকে হবে হাইড্রোজেন আর এদিকে হবে ক্লোরিন, রাইট? সো এখানে কমন মূলক হচ্ছে ক্লোরিন, মানে এটা হচ্ছে আমার A, আর বাকি এটা হচ্ছে B আর D এর সমতুল্য, রাইট? তো বা B আর C, এটা D দেয়া, C দিয়েও দেখানো যায়, C দিয়ে দেখানো যায় ক্যাপ ক্যাটটা বোঝানো যায় না, ক্যাপ ক্যাটটা বোঝাচ্ছি। সো এদিকে যদি হয় যে আমার যদি এমন হয় যে ধরা যাক ক্লোরিন ক্লোরিন, এদিকে আবার CH3, আবার এদিকে হচ্ছে আমার H। তো এটা হলো আমার সিস আর এদিকে হলো আমার এটা হলো ট্রান্স। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিধায় আপনাকে দেখাচ্ছি, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো এরপরে
যে কেস 3 যেটা আছে, যে এক্সাম্পল বা এটা দিয়ে যদি দেখায়, সেটা হচ্ছে আমার এমনও হতে পারে যে যেটা দিলাম এটা কোনো কমন মূলকই নেই। সো এদিকে এ বি, এদিকে এক্স ওয়াই জেড যে কোনো কিছু আছে, রাইট? এক্স ওয়াই কিছু একটা আছে, তো এটা কি হতে পারে? সো এটার উদাহরণ যদি দেই, উদাহরণটা হচ্ছে ধরেন এরকম যে কার্বন কার্বন, আমরা এদিকে আছে ধরেন ফ্লোরিন, এদিকে আছে ফ্লোরিন, এদিকে আছে ধরেন ক্লোরিন, এদিকে ব্রোমিন, এদিকে আয়োডিন। এদিকে যদি দেখেন যে আমি দুইটা যোগ দিচ্ছি যেটা হচ্ছে পরস্পরের সমাণু, ফ্লোরিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, রাইট? তো এটা গুরুত্বপূর্ণ। আমি একটু কালার চেঞ্জ করে একটু এটাকে বোঝানোর চেষ্টা করি, যে ব্লু দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। সো পার্থক্যটা কোন জায়গায় হবে? সো এখানে আসলে হালকা ভারীর উপর ডিপেন্ড করতেছে, রাইট? সো আমি যদি চিন্তা করি যে এই কার্বন এখানের মধ্যে যদি চিন্তা করি যে ফ্লোরিন আর ক্লোরিন একই মূলকের সাথে যুক্ত, একই কার্বনের সাথে যুক্ত, কিন্তু আমার ফ্লোরিন হচ্ছে লাইট, আমার কার্বন হচ্ছে হেভি, রাইট? আবার একইভাবে আমার ব্রোমিন হচ্ছে আমার লাইট আর আয়োডিন হচ্ছে হেভি, রাইট? আবার এদিকে যদি চিন্তা করি একই কার্বনের এটা পাবে, এটা হচ্ছে লাইট, এটা হলো আমার লাইট, এটা হলো আমার হেভি, আর এল দ্বারা আমি বোঝাচ্ছি লাইট, এইচ দ্বারা বোঝাচ্ছি আমি হেভি। এটা একটু আমি আপনাদের আলাদা করে বুঝাই দিলাম। আর এদিক দিয়ে এটা হলো আমার লাইট আর এটা হলো আমার হেভি, এটা হলো আমার হেভি, এটা হলো আমার লাইট। সো আমার লাইট বা হালকা মূলক যদিগুলো যদি একই সাইডে থাকে তখন তাকে আমরা বলবো সিস, আর যদি হালকা গুলো ডায়াগোনালি থাকে বা হেভি গুলো ডায়াগোনালি থাকে তাকে আমরা বলবো ট্রান্স। এখন একটু লেখা কিছুটা ঢেকে যাবে, যদি হয় যে চাকরির যোগের ক্ষেত্রে আমরা একইভাবে সিস ট্রান্স নির্ণয় করতে পারি, যেটার উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই। যে তারা যা চাকরির যোগ যদি হয় এমন যে CH2 কার্বন কার্বন যদি H এদিকে হয়, এদিকে CH3 হয়, এদিকে CH3H, এটা হচ্ছে আমার যেটা বের করতে চাই, এটা হচ্ছে আমার ট্রান্স। আর এদিকে যদি হয় CH2 যদি একই দিকে হয় মূলক, মানে আমার মূলক যেটাকে নিয়ে কাজ করতেছি, মানে এখানে আমার যে কনসার্নিং মূলক CH3 উল্টা দিকে, তাই এটা হলো ট্রান্স। CH3 হচ্ছে নিচ দিকে একই দিকে, তাই এটা হলো আমার সিস। তো এই বিষয়টা আমাদের জন্য খুব ইজি, এবং ব্যাপারটা বোঝানোর জন্য আমি এত টাইম নিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যে কাজটি নিয়ে ফোকাস করেছে যে আলোক সমানতা নিয়ে কাজ করবো। আলোক সমানতা শর্ত আছে, সেটা হচ্ছে কায়াল কার্বন হতে হবে। তো কায়াল কার্বন কাকে বলে ওটা নিয়ে একটু বিশদ আলোচনা করা দরকার। কায়াল কার্বন কাকে বলে? সো হচ্ছে দেখি যে কায়াল কার্বন হচ্ছে যদি আপনার চারটা হাতে চারটা ভিন্ন মূলক থাকে তখন আমরা তাকে কায়াল কার্বন হিসেবে চিহ্নিত করি। তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা ডেফিনেশন যে কায়াল কার্বন কাকে বলে, এবং যদি হয় খালি কায়াল কার্বন থাকলেই হবে না, তাকে আলোক সক্রিয়তা হতে হবে। মানে তাকে যদি কোনোখান থেকে যদি আলো ফেলা হয় বা কোনো আলোক রশ্মি ফেলা হয়, অবশ্যই পোলারাইজ লাইট দিয়ে আমরা হিসাব করি, তার মধ্যে আলোকের প্রতি সে সংবেদনশীল হতে হবে বা সক্রিয় হতে হবে। তারপর হচ্ছে সে দর্পণ প্রতিবিম্ব হতে হবে, তবে এটা হচ্ছে ডায়াস্টোরিমারকে জন্য একটু একটা বিতর্কিত আইসোমার বলা হয় আলোকসীমার ক্ষেত্রে। তবে মূল শর্তের মধ্যে দেওয়া থাকে বেশিরভাগ টেক্সট বইতে দর্পণ প্রতিবিম্ব হতে হবে এবং পরস্পর অপরিস্থানীয় হতে হবে। সেটা হচ্ছে আমাদের হাতের মতো, যে আমাদের হাত দুটো যেমন পরস্পরের উপর অপরিস্থাপনীয় এবং পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এটা থেকে আমরা আসলে মূলত বুঝতে পারি যে এই চারটা শর্ত পূরণ করলে হচ্ছে আমার এই আলোক সমানতাটা সে গঠন করে থাকে। তো কায়াল কার্বনের সংজ্ঞাটা যেটাই, যে চারটা হাতে চারটা ভিন্ন মূলক যদি থাকে তবেই আমরা তাকে বলবো একটা কায়াল কার্বন। তো এটা একটা বেসিক বিষয় গেল। তো এখন আমরা প্লেন পোলারাইজ লাইট বা আলোক শক্তির ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। যে যদি আলোটাকে, এটা আমার এক আবর্তি আলো, আমার কিন্তু আলো কিন্তু অনেক তলে, সব তলে মুভ করতে পারে, তো তাকে নিকল প্রিজম এবং অনেকগুলো পোলারাইজার মধ্যে দিয়ে তাকে এক তলে আবর্তিত আলো নেওয়া হবে, রাইট? তো মূল ধারণা হচ্ছে যখন যদি একাপট্টিতে আলো ফেলা হয়, এই আলোটাকে কিন্তু সে ঘুরাই দিচ্ছে, রাইট?
আর এই ক্ষেত্রে মানে এই জিনিসটা যে বুঝাচ্ছে একাবর্তিত আলোক বোঝানোর জন্য, বাট আমার ফোকাস হচ্ছে এই দুটা অ্যারোর দিকে। তো আলোকটা সে ঘুরাই দিচ্ছে, তাই হচ্ছে এটা আলোক সক্রিয়, আর যেহেতু সে আলোকের প্রতি কোনো রিয়াকশন করে না, আগের মতোই ফিরে যায়, সে হচ্ছে আলোক নিষ্ক্রিয়। তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে একবর্ণী আলো এবং পোলারাইজার ব্যবহার করি আমরা, যে পোলারাইজ লাইট, এটা পোলারাইজার না ব্যবহার করবো যে পোলারাইজড আলো যদি বলি আরো সহজে, মানে পোলারাইজার মধ্যে দিয়ে আলো গেছে, এবং এটা হচ্ছে আলোক সক্রিয় এবং এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। তো এই বিষয়টা অনেক বোঝা গুরুত্বপূর্ণ বিধায় আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। তো এবার কিছু প্রয়োজনীয় ধারণা, সেটা হচ্ছে আমাদের যে আলোক সমানতার ক্ষেত্রে মানতে হবে যে এনানসিওমার থাকবে, ডায়াস্ট্রনিমার থাকবে, রেসিমিক মিক্সচার থাকবে এবং মেসো কম্পাউন্ড থাকবে। প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব ধীরে ধীরে, আরেকটার পর একটা সিকোয়েন্সিয়াল আলোচনা করব। তো এনানসিওমার হচ্ছে যারা হচ্ছে পরস্পর, যে উদাহরণগুলো থাকবে যেগুলো হচ্ছে পরস্পরের কি হবে ওটা আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না এবং তারা হচ্ছে কার্বন কার্বন থাকবে এবং তাদের আলোক শক্তিতে পার্থক্য ভিত্তি করে তাকে এনানসিওমার বলা হয় থাকে। সো পার্থক্যের জায়গাটা কোন জায়গায়? পার্থক্যের জায়গাটা হচ্ছে আমরা দেখি, একটু উদাহরণটা দেখি তাহলে ক্লিয়ার হবে। CCOOH এটা একটা উদাহরণ, CH3OH আর H এটা হচ্ছে একটা উদাহরণ, আর এদিকে একটা উদাহরণ হচ্ছে CHOH, এদিকে COOH আর এদিকে হচ্ছে আমার CH3। সো এই দুটো যৌগ যদি একটা দর্পণ আঁকি, এটা কিন্তু পরস্পর দর্পণ প্রতিবিম্ব, মানে পরস্পর সমান দূরত্বে আছে। COOH যদি একটা কায়দা করে দিকে লিখে তাহলে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। সো এটা এখানে যদি আলো পড়ে এবং যদি একাবর্তী আলো পড়ে, সেটা এইটা ডান দিকে ঘুরাই দেয় আলোটাকে, তাই এটাকে বলা হয় ডানাবর্তী বা ডিল্যাকটিক অ্যাসিড। আর এটাতে আলো পড়লে এটা বাম দিকে ঘুরাই দেয়, যেটাকে বলা হয় ডান দিকে বাম দিকে, আসলে এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপার, যেটা ডান দিকে ঘুরাই দেয় এটা বাম দিকে ঘুরাই দেয়, তাই এটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমার বামাবর্তী বা এল ল্যাকটিক অ্যাসিড। সো ডি হচ্ছে ডেক্সট্রোরোটেটরি বা ডান দিকে, আর এল হচ্ছে লেভোরোটেটরি বা বাম দিকে। সো এদিকে প্রত্যেকটা ভ্যালু থাকে, নির্দিষ্ট ভ্যালু থাকে। সো ডি ল্যাকটিকের ক্ষেত্রে এটা ভ্যালু হচ্ছে +2.24 ডিগ্রি হচ্ছে এটার জন্য, ডি ল্যাকটিকের জন্য, আর এল এর জন্য হচ্ছে -2.24 ডিগ্রি। সো এটা ছিল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এটা এভাবে দেখানোর চেষ্টা করছি। সো এদিকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা হচ্ছে আমার ধরা যাক যে এ আর ডি দুটো যৌগ বা এ আর বি দুটো যৌগ, তারা হচ্ছে পরস্পর +10, একটা +10 একটা -10, এটা হচ্ছে পরস্পর এনানসিওমার। তো এই সেটটা হলো পরস্পর এনানসিওমার। আবার একইভাবে যদি আমি সি আর ডি চারটা যৌগ ফেলি, যে তারা হচ্ছে মানে আমার ধরা যাক এখানে একটা মিক্সচারের মধ্যে আলো ফেললাম, তাদের সবার আণবিক সংখ্যা দেখছি আমি, কিন্তু একটা সি আর ডি হচ্ছে -35 ডিগ্রি আর এটা ডিটা -35 ডিগ্রিতে রোটেট করতেছে, রাইট? সো যদি হয় এমন, তাহলে মানে ওটা হচ্ছে আপনার সি আর ডি ও পরস্পর এনানসিওমার, এ আর বি পরস্পর এনানসিওমার। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিধায় এটা দেখানোর চেষ্টা করছি। কিন্তু আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা আপনাকে দেখানোর চেষ্টা করি, যে ধরা যাক আমার যদি 1 মোল ডি ল্যাকটিক অ্যাসিড থাকে, আবার 1 মোল এল ল্যাকটিক অ্যাসিড থাকে, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে ডিটা যদি তাকে যেটা ঘটবে যে দেখা যেতে পারে অনেক সময় দুইটার মিশ্রণই দেওয়া হয়েছে কিন্তু আলোকে সে রোটেট করতেছে না বা ঘুরাচ্ছে না। কেন এটা ঘটে? কারণ হচ্ছে আমার যে আলোটা পড়তেছে, আলোটা কিন্তু এখানে ইলেকট্রিক্যালি অ্যাক্টিভ হচ্ছে না। কেন অ্যাক্টিভ হচ্ছে না? মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভ না, অপটিক্যাল অ্যাক্টিভ হচ্ছে না, কারণ ডিটা যদি তাকে ডান দিকে ঘোরায়, এটা ঠিক উল্টো দিকে ঘোরাবে। দুটা থাকলেই হবে না, দুটার মধ্যে যেটা হবে এটা হচ্ছে দুটা সমমোলার মিশ্রণ, এটা হচ্ছে এনানসিওমারের সমমোলার মিশ্রণ, যার ফলে হচ্ছে একই মোল সংখ্যা থাকতে হবে, তাই এটা সমমোলার মিশ্রণ। তাই এই পয়েন্টটা দেখলে খুব এনানসিওমার রেসিমিক মিশ্রণ বলে ফেলে, যার ফলে হচ্ছে আলো ফেলার পর আলোক নিষ্ক্রিয় দেখা যদি তার মধ্যে আলোক সমান উপস্থিত থাকে। তো এই বিষয়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করেছে। এখন একটা বিতর্কিত আইসোমার নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে ডায়াস্টোনিউমার। সেটার উদাহরণ হচ্ছে তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে না, এটা হচ্ছে তাদের প্রথম ব্যাপার। আর একের অধিক কাইরাল কার্বন থাকবে। সো এটার উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি, যে একের অধিক কাইরাল কার্বন যদি থাকে এবং এটার উদাহরণটা হচ্ছে এটা, আমার দুইটা কাইরাল কার্বন যুক্ত একটা যৌগ যদি লিখি বা আঁকি, তখন এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন,
আবার এখানে যদি লিখি যে এটা H আর এদিকে হচ্ছে Br আর এদিকে হচ্ছে CH3, তো এরা কিন্তু পরস্পর দর্পণ প্রতিবিম্ব না, রাইট? সো এটা কিন্তু মিরর ইমেজ না। আবার এদের একের অধিক কার্বন থাকবে, সো ডায়াস্ট্রিমের সঙ্গে এদের একের অধিক কার্বন থাকবে এবং তারা পরস্পর মিরর ইমেজ না, তারা কিন্তু মিরর ইমেজ গঠন করবে না। সো এটা যেটা হচ্ছে একাধিক, এটা মনে রাখবে, একাধিক কাইরাল কার্বন এবং মিরর ইমেজ নয়। সো এই বিষয়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা মেসোযোগ নিয়ে কাজ করব। মেসোযোগ কি সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করব। তো এটার মেসোযোগ এটা দেখানো রাখবে। মেসোযোগ হচ্ছে আমার যদি একটা প্রতিসাম্যের তল থাকে এবং যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়। কেন? কারণ হচ্ছে যদি আমার একটা যৌগ একটা তল বরাবর যদি সে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, মানে একই যৌগ একটা যৌগের মধ্যে দেখা যায় এই যেদিকে ঘুরাইতেছে তার উল্টা দিকে ঘুরে ফেলে, এবং তারা হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। একটা যৌগের মধ্যে একটা লাইন অফ সিমেট্রি থাকে বা একটা প্রতিসাম্য তল থাকে, এটাকে আমরা বলি প্রতিসাম্যের তল, মানে মিররটা না, মানে যদি প্রতিসাম্যের তল দিয়ে তারাকে ভাগ করা যায় তখন তারা হচ্ছে আলোক নিষ্ক্রিয় থাকে, তখন এই যৌগটা হচ্ছে আমার আলোক নিষ্ক্রিয় থাকে। তো প্রতিসাম্যের তল বিদ্যমান আলোক নিষ্ক্রিয় যৌগ, এদের মধ্যে কাইরাল কার্বন উপস্থিত আছে কিন্তু তাও তারা অ্যাক্টিভিটি দেখায় না, তাদেরকে বলা হয় মেসোযোগ। তো এটাই হচ্ছে আমাদের মূলত হচ্ছে সমানতার আইডিয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটু ক্ষুদ্র, খুবই ব্রিফ একটা আলোচনা হবে। নামকরণ করার জন্য যেটা বলবো, আইইউপ্যাক বলা হয়। আইইউপ্যাক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। মানে এখানে মধ্যে আমাদের একটা নির্দিষ্ট নিয়ম করে দিচ্ছে। কথা নিয়মটা কেন করছে? কারণ ধরা যাক জাপানে বসে একজন বিজ্ঞানী একটা কম্পাউন্ডের নাম দিল, যাতে বাংলাদেশে বসে একজন বিজ্ঞানী যাতে একই নামকরণ করে, সবাইকে একটা ইউনিফর্ম নামকরণের মধ্যে যাতে সবগুলো যৌগকে রাখা যায়, আমাদের জৈব যৌগকে, যেহেতু জৈব যৌগের কোয়ান্টিটি অনেক বেশি ভাস্ট, তাই হচ্ছে আমরা আইইউপ্যাক নামকরণটা করে থাকি। আইইউপ্যাক নামকরণ করার জন্য একটা সিস্টেম আছে যে আমরা প্রিফিক্স থাকবে, ওয়ার্ড রুট থাকবে, সাফিক্স থাকবে। কোনটা কি বোঝায় আমরা একটু একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা খুবই ব্রিফলি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব, আপনাদের নিজের এটা মিলিয়ে নিতে হবে। ধরা যাক আমরা একটা উদাহরণ দিলাম যে CH3 CH CH2 CH OH CH3 আর এদিকে একটা শাখা শিকল দিলাম, রাইট? তো এখন যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এখানে আমার মূল শিকল যেটা আছে, মূল শিকলে আমার কয়টা কার্বন আছে? আমার মূল শিকলে কার্বন আছে হচ্ছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা কার্বন। তো মূল শিকল আমরা আইডেন্টিফাই করে ফেলছি, মূল শিকলে কার্বন আছে 5টা। তো আমরা দুটো ওয়েতে শিখবো যে মূল শিকলের নামকরণ হচ্ছে আমার ওয়ার্ড রুটের মধ্যে থাকবে, এবং এই ওয়ার্ড রুটে আসলে মূল শিকলে কয়টা কার্বন সেটা আইডেন্টিফাই করবে। সো আমাদের যে অ্যালকেন, অ্যালকাইন, ওদের যে নামকরণের ব্যাপারটা আছে, যেমন আমরা একটা কার্বন থাকলে তাকে বলি মিথেন, দুইটা কার্বন থাকলে তাকে বলি ইথেন। তো এটা যেটা অ্যালকেনের জন্য, রাইট? তিনটা কার্বন থাকলে আমরা তাকে বলি প্রোপেন, রাইট? তো আর একইভাবে আমরা এভাবে নাম ঠিক না, আমরা যদি দেখি যে আমরা 5টা কার্বন থাকলে আমরা তাকে বলি পেন্টেন। সো এটা যদি 5টা কার্বন থাকে, আর যদি 4টা কার্বন থাকে বিউটেন। এভাবে আপনাদের বইয়ে লিস্ট আছে কতটুকু কার্বন। তো ওয়ার্ড রুট করতে গেলে যদি আমার ওখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত না থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত না থাকলে যদি দুই ওয়েতে করা হয় ওয়ার্ড রুটের ব্যাপারটা হচ্ছে আমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিতের উপরে। যদি আমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন হচ্ছে আমার -n, মানে আমি n বিয়োগ করে দিব। ওখানে মধ্যে তার মেথ পরে কিছু নাম হবে, ইট পরে কিছু একটা নাম হবে, প্রো পরে কিছু একটা নাম হবে। আর যদি কেবল সিঙ্গেল বন্ড থাকে তবে যেটা হবে সেটা হচ্ছে আমার মাইনাস করব হচ্ছে আমি ই। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে আমরা দুটো উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি যে আসলে প্রিফিক্স, ওয়ার্ড রুট আর সাফিক্স দিয়ে আসলে কি বোঝায়। যে এটার 1 2 3 4 নম্বর পজিশনে কার্বন, এটা শাখা শিকল আছে, 2 নম্বর পজিশনে কার্যকরী মূলকটা আছে। তো এটার নামটা হচ্ছে 4 মিথাইল
একটু কেয়ারফুলি দেখি, 4 মিথাইল পেন্টান 2-ol। সো এটার নামকরণের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা হলো আমার প্রিফিক্স। এটা কি? এটা হলো আমার প্রিফিক্স। আর এটা হলো আমার ওয়ার্ড রুট। আর এটা হলো আমার সাফিক্সকে বোঝায়, যার আগে নাম্বারটা বোঝায়। তো সাফিক্স দিয়ে আসলে বোঝায় তার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের অবস্থানকে বোঝায়। নরমালি কার্যকরী মূলক কি আছে এবং তার অবস্থান কোথায়। আমরা সাফিক্স দেখে বুঝতে পারি কার্যকরী মূলকটা আছে 2 নম্বর পজিশনে এবং সেটা হলো একটা অ্যালকোহল মূলক। প্রধান কার্যকরী মূলক একটা। যদি একের অধিক কার্যকরী মূলক থাকে তখন আমরা হচ্ছে একটা প্রেফারেন্স চার্ট থাকে বইতে, ওইটা থেকে আমরা বের করে নিতে পারবো যে কোনটাকে আমরা নামকরণ করবো হিসেবে। সেটার নাম হচ্ছে 4 মেথাইল পেন্টান 2-ol। প্রিফিক্সে থাকবে আমার মূলত থাকে হচ্ছে শাখা শিকল, রাইট? তো প্রিফিক্সে থাকে হচ্ছে মূলত আমার শাখা শিকল, আর ওয়ার্ড রুটে থাকে হচ্ছে আমার প্রধান শিকল, প্রধান শিকলের কার্বন কে ডিফাইন করে। আর সাফিক্স দিয়ে হচ্ছে বোঝায় হচ্ছে আমার কার্যকরী মূলক অবস্থান সহ। সো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল বিধায় আমি এটা ডিটেইলি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের একটা আইডিয়া তৈরি হয়ে গেছে। তো আইডিয়া যেহেতু তৈরি হয়ে গেছে, তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আরেকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। একটা এক্সাম্পল ক্লিয়ার যদি দেখি, CH3 CH ডাবল বন্ড CH2, এদিকে আছে CH3, এটা হলো, এটার নাম কি হবে? সো আমরা যে নামকরণ বলি যে প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স, এখানে কয়টা কার্বন আছে প্রধান শিকলে? 1টা 2টা 3টা 4টা কার্বন। তো প্রধান শিকলে আমার আছে 4টা কার্বন এবং তার শাখা শিকল হচ্ছে 1টা, 3 নম্বর পজিশনে আছে। কার্যকরী মূলক আছে 1 নম্বর পজিশনে। সো আমরা সবসময় কার্যকরী মূলকের সর্বনিম্ন নাম্বার দেওয়ার চেষ্টা করবো এবং এর নামটা হবে খুবই সিম্পল। এর নামটা হবে 3 মিথাইল, এবং যেহেতু এখানের মধ্যে ডাবল বন্ড উপস্থিত, আমরা তাহলে -n করবো। আমরা যদি আগের স্লাইড একটু করে দেখি, যে আমরা বলছিলাম যে যদি ডাবল বন্ড থাকে, আগের স্লাইড দেখা যায়, ডাবল বন্ড থাকলে আমরা কি করবো? -n, রাইট? তো আমার এখানে কার্বন কয়টা? 4টা। তো বিউটান থেকে n যদি মাইনাস করে দিই তাহলে বিউট থাকে, রাইট? 3 মিথাইল বিউট, এবং এটা কত নম্বর পজিশনে আছে এটা দেখতে হবে। তার পজিশন আছে 1 নম্বরে এবং তাকে বলবো 3 মিথাইল বিউট 1-in। তো এটাই হলো আমার নামকরণের খুবই সিম্পল একটা বেসিক। এবং আমরা হচ্ছে এভাবে প্রিফিক্স, ওয়ার্ড রুট আর সাফিক্সের সাহায্যে আমরা তাদের নামকরণটা করে থাকি। তো এভাবে হচ্ছে আমাদের বিভিন্ন নামকরণ হয়ে থাকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে হচ্ছে প্রধান শিকল আইডেন্টিফাই করা। আপনাদের বইতে আসলে প্রধান শিকল কিভাবে আইডেন্টিফাই করতে জানেন, আর টিপস এন্ড ট্রিক্স দেওয়া আছে। আপনারা হচ্ছে এইভাবে আইইউপ্যাক নামকরণের বেসিকটা জানলে আপনাদের আসলে মূল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের আসলে স্বল্প পরিসরের মধ্যে আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না অ্যাডমিশনের টাইমে, তবে যতটুকু একটা ব্রিফ আউটলাইন দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমার লেকচার এতটুকুই, এবং এই লেকচারে আমি ফোকাস করার চেষ্টা করেছি জৈব যৌগের একটা ইন্ট্রোডাক্টরি লেকচার। এবং এই ইন্ট্রোডাক্টরি লেকচারে যেটা করেছি সেটা হচ্ছে আপনার কিভাবে আমার নামকরণগুলো, কিভাবে একটা নামকরণের খুব বেসিক আইডিয়া দিয়েছে শেষের দিকে, এবং কিভাবে সমান্য চিনবো, সমান্যগুলো আসলে কিভাবে করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, কিসের ভিত্তিতে পার্থক্য হয়, উদাহরণ দিয়ে ক্লিয়ার করেছে। যেখানে চ্যালেঞ্জ ফেস করেন আপনারা সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এবং জৈব যৌগ আসলে বিক্রিয়া কিভাবে ঘটে আর জৈব যৌগ আসলে জৈব যৌগ বলতে কাকে বুঝবো, ওইটা ফার্স্ট থেকে আলোচনা দিয়ে একটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই বিষয় থেকে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে, এবং আপনাদের আশা করি এই লেকচার এর পর থেকে এবং পরবর্তী লেকচারে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে জৈব যৌগের ব্যাপারে। এবং আপনাদের সবাইকে পরবর্তী লেকচার দেখার জন্য স্বাগতম, ওয়েলকাম, ইউ আর রিয়েলি ওয়েলকাম। এবং এখানে যেটা বলি সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক বেশি কনসেপ্টুয়াল চ্যাপ্টার। আশা করি আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট দাঁড়িয়ে গিয়েছে, যার ভিত্তিতে আমি পরবর্তী লেকচারে কন্টেন্টগুলো আপনাদের সহজে আত্মস্থ হতে পারে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের এই লেকচারে আমার সিরিজে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।